বিপিএল এ ৩ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ। এই যে আমাদের দেশের একটা টুর্নামেন্ট, দেশের ১ নাম্বার টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা নিয়ে আর কত নাটক চলবে? বিশ্বের হয়তো অন্য দেশগুলো আমাদের এই টুর্নামেন্ট নিয়ে হয়তোবা হাসাহাসি করছে, হয়তোবা তারা বলছে নাটকের জন্য বিপিএল শেয়ারে এই সামান্য একটা বিষয় নিয়ে এত নাটকীয়তার কি প্রয়োজন। আচ্ছা, তাহলে মূল প্রসঙ্গে আসি। যেটা বলছিলাম যে ফিক্সিং এর ব্যাপারে ৩টি দলের নাম উঠে আসছে। সেখানে আছেন রাজশাহী, সিলেট ও ঢাকার এই ৩টা ফ্র্যাঞ্চাইজি। এটি অবশ্য যখন বিপিএল খেলাটা চলছিল গত বছরের, তখনই খেলার ধরন দেখে বা যেইভাবে খেলাটা হচ্ছিল বিপিএল এর দলগুলোর, ওইটা দেখেই যারা ক্রিকেট মোটামুটি বুঝেন বা ক্রিকেট নিয়মিত ফলো করেন, তারা অলরেডি বুঝতে পারছিলেন যে এইখানে কিছু একটা হচ্ছে। কারণ স্বাভাবিকভাবেই কোনো একটা খেলা যখন হয়, তখন ন্যাচারালি যে খেলাটা হয় সেটা দেখেও বোঝা যায়। আবার একটা খেলাতে ন্যাচারালের বাইরে যদি মাটির বাড়ি থেকে একটা খেলার ভেতরে কেউ কলকাঠি নাড়ে, সেটাও কিন্তু বোঝা যায়। তো বিপিএল চলার সময় সেই গুজবটা কিন্তু অনেকটাই ছড়িয়েছিল। কিছু ফ্র্যাঞ্চাইজিগুলো একটু এদিক সেদিক করছে, অবশেষে সেই আবাসেরই গন্ধ পাচ্ছেন তদন্ত কমিটিগুলো। তার চেয়ে বড় কথা, একটা ম্যাচ হারলে 400 কোটি অফার করা হয়েছে কোনো একটা দলকে। সেটা তদন্ত কমিটি অবশ্য বিসিবির কাছে হয়তো সেই রিপোর্টগুলো দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সেটা প্রকাশ করা হয়নি। অবশ্যই খুব শীঘ্রই সেটাও প্রকাশ করা হবে। কিন্তু আপনি একবার চিন্তা করুন, একটা ম্যাচ হারার জন্য 400 কোটি টাকা অফার, এটা কি চারটিখানি কথা? আর ফিক্সিং এর ওই লেভেলটা কোন পর্যায়ে গেছে? আর এরকম একটা অফার কোনো একটা দল কি কখনোই না করে দেবে, এটাও বিশ্বাস করাটা অন্তত বাংলাদেশের এই টিমগুলোর জন্য যায় না। বিপিএল যে টিমগুলো আছে তাদের অবস্থা তো জানি। কেউ বাস ভাড়াটা পর্যন্ত দিতে পারে না, হোটেল ভাড়া তো অনেক পরের কথা, প্লেয়ারদের যে খরচ আছে ওইগুলো তো অনেক পরের কথা। ওই টিমগুলোকে যখন 400 কোটি টাকা অফার করা হবে, মানে টোটাল বিপিএল এর মার্কেট ভ্যালু এত না, আমার মনে হয় এর 10 ভাগের 1 ভাগও হবে না বিপিএল এর মার্কেট ভ্যালুর। তো ওইখানে এই অফারটা কোনো একটা দলের কাছে আসলে সেটা কি নাকচ করবে? বিপিএল এর সর্বশেষ আসরে এমন হজবরল অবস্থার সৃষ্টি হয়েছিল। খালি চোখেই অনেক মুহূর্ত দেখে জেগেছে ফিক্সিং এর সংখ্যা। কোথাও নিশ্চিত হওয়া গেছে যে একাদশ বিপিএল এ সত্যিই আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল ফিক্সিং এর মতো বিস্ফোরা। বিপিএল এ ফিক্সিং এর অভিযোগে তদন্তের দায়িত্বে পাওয়া তদন্ত কমিটি গত বিপিএল এর সন্দেহজনক 36টি ঘটনা নিয়ে তারা আলোচনা করেছে, বা তারা এটা নিয়ে ঘাটাঘাটি করেছে, পর্যালোচনা করেছে, তদন্ত করেছে। এসব ঘটনায় নাম আছে 10 থেকে 12 জন ক্রিকেটারের, যাদের মধ্যে 3 থেকে 4 জন হাই প্রোফাইলের খেলোয়াড়। এ তালিকায় আছেন জাতীয় দলে খেলা 2 ক্রিকেটার, যাদের একজন পেসার এবং একজন অফ স্পিনার। আমাদের দেশের সংবাদ মাধ্যমে এভাবেই তাদের বর্ণনাটা দেওয়া হচ্ছে আপাতত, কিন্তু তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। খুব শীঘ্রই তাদের নামটাও আসবে। অস্বাভাবিক হোয়াইট দেওয়া জাতীয় দলে না খেলা এক পেসারও আছেন। এই ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। আর কিছু খেলোয়াড় আছে মিডিয়াম, আবার কেউ আছে লো ক্রিকেটার, যাদের বিরুদ্ধে উঠে আসা এই অভিযোগ পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও নির্দোষ তাদেরকে বলা যাবে না। তাদের ক্ষেত্রে এই লুবনীয় অফারগুলো তো আরো একটু বেশি কাজ করবে, কারণ তাদের তো এত অর্থের জঞ্জানি নেই। আর বাংলাদেশের যারা ক্রিকেট খেলেন, যারা মূল ধারাতে না আসতে পারেন, জাতীয় দলে বা ন্যাশনাল লিগগুলো খেলতে না পারেন, বা বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো না খেলতে পারেন, তাদের অবস্থা তো খুবই খারাপ। তখন যদি তাদেরকে এরকম লোভনীয় অফার দেওয়া হয়, তারা তো সেটা নিতেই চাইবে। দেশের কথা, ক্রিকেটের কথা তারা তখন কিন্তু চিন্তা করার সুযোগটা পাচ্ছে না। যে খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বেশিরভাগের বয়স 35 পেরিয়ে গেছে, তাই জাতীয় দলে আর তাদের ফেরার সম্ভাবনা নেই। তাহলে আপনি চিন্তা করুন, তারা কেনই বা এই অফারটা নাকচ করবে? অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে অবশ্য সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ধরে থাকা একজন ক্রিকেটারও নামও আছে। এটাও কিন্তু একটা হিন্টস। শুধু খেলোয়াড়ই নন, সন্দেহভাজন হিসাবে উঠে এসেছে আরো কয়েকজনের নাম। এমনকি বিসিবি একটি উপকমিটির একজন সদস্যের নামও আছে এই তালিকায়। তিনি আবার গত বিপিএল এ একটি ফ্র্যাঞ্চাইজির অংশও ছিলেন। এমনকি খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নিয়েও আছে অভিযোগ। যেসব চ্যানেলে বেটিং এর বিজ্ঞাপন প্রচারিত হয়েছে, সেসব চ্যানেল নিয়েও সন্দেহ আছে। অভিযোগ রয়েছে এই অবৈধ বিজ্ঞাপন প্রচার করেই নাকি একটি চ্যানেল 170 থেকে 180 কোটি টাকার মতো আয় করেছে। এইবার আপনারা চিন্তা করুন, এই সামান্য একটা বিপিএল নিয়ে একবারে বিপিএল এর গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত কোনো একটা জায়গায়, মানে যে যেভাবে পেরেছে সেভাবে লুটপাট করে খেয়েছে। তাহলে আমাদের দেশের ক্রিকেট ধ্বংস হবে না তো? ভারতের ক্রিকেট ধ্বংস হবে? ভারতের ক্রিকেটটা বরাবরই উদাহরণে চলে আসে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ। উদাহরণ দিতেই হয়, তাদের প্লেয়ার, তাদের খেলার ধরন, তাদের যে লিগগুলো পরিচালিত হয়, তাদের এক একটা প্লেয়ার এতটা প্রতিভাবান, এতটা স্ট্রং তাদের পারফরমেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে কেন সেটা করতে পারি না? আর কিভাবে বা করবো? একবারে লো লেভেলের প্লেয়ার থেকে শুরু করে এমনকি আম্পায়ার, মাঠ কমিটি, বিসিবি সদস্য, এমনকি যে টিভি চ্যানেলগুলো থাকে, তারা পর্যন্ত তাদের সুযোগ যেভাবে পায় সেভাবে দুর্নীতিটা করে ফেলে। তাহলে এই নিউজগুলো বা এই রিপোর্টগুলো যখন অন্য দেশের মানুষগুলো দেখে, তখন কি তারা বলবে না যে নাটকের জন্য
দুর্নীতির জন্য বিপিএল শেয়ারে এই বিপিএলটা করা হয় আমাদের দেশের ক্রিকেটের জন্য উন্নতি হয়, আমাদের প্লেয়ারদের জন্য উন্নতি হয়। সেটা তো হচ্ছেই না, বরঞ্চ কিছু অসাধু দুর্নীতিবাজ এবং দেশ বিরোধী যারা কাজ করে, এটা তো দেশ বিরোধীর মধ্যেই পড়ে, কারণ এটা দেশের ক্রিকেট, দেশের সম্মান বয়ানে যে ক্রিকেট সেটাকে ধ্বংস করছে। ওই মানুষগুলোর পকেট পড়ছে। ওই মানুষগুলোকে এমন শাস্তির আওতায় আনা উচিত যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করার আগে 10 বার নয় 100 বার চিন্তা করে। যতক্ষণ পর্যন্ত তারা দোষী নাকি নির্দোষ সেটা প্রমাণ না হয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খেলায় না ফেরানোই উচিত। এর একটা সুরাহা করে এবং পুরোপুরি কলঙ্কমুক্ত করে বিপিএলটাকে মাঠে গড়ানো, সেটাই হবে সঠিক কাজ। তাহলেই হয়তো আমাদের ক্রিকেট বাঁচবে, আমাদের লিগগুলো বাঁচবে, আমাদের কোয়ালিটি প্লেয়ার উঠে আসবে এবং এই নাটকগুলো বন্ধ হবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।